চলো আজ তোমাদের সাথে ফাইনালি শেয়ার করছি দিদিভাইয়ের বিদায়ের দিন। সত্যি কথা বলতে এই দুদিন এত শরীরটা খারাপ হয়েছিল যার জন্য আমি এডিট করতে পারিনি। বিশ্বাস করো খুব ইচ্ছা করছিল তোমাদের সাথে শেয়ার করার, তারপরেও আমি দুদিন রেস্ট নিয়েছি। বুঝতেই পারছো এত বিয়েবাড়ি খেয়েছি, শরীরটা খারাপ হওয়া আমার খুব নর্মাল ব্যাপার। যাই হোক, বিদায়ের দিন কিন্তু দিনটা আরেকটু সকাল সকাল শুরু হয়েছিল, কারণ বিদায়ের তো একটা টাইমিং থাকে, সেই অনুযায়ী আমাকে দিদিভাইকে রেডি করতে হবে, তারপর আশীর্বাদ হবে, তারপর দিদিভাইয়ের বিদায় হবে। এখানে আমি তো মন দিয়ে মেকআপ শেকআপ করতে শুরু করে দিয়েছি, যদিও হাতে সময় কিন্তু একটুও ছিল না, সবকিছু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতে হচ্ছে। আর তোমরা তো জানোই তাড়াহুড়ো করতে গেলে আমি চোখের সামনে থাকা জিনিসও চোখে দেখতে পাই না। আর এখানে দেখো মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি লিপস্টিক পরাচ্ছিলাম, মানে কোনটা ছেড়ে কোনটা করব সেটাই বুঝতে পারছি না। একবার ভাবলাম লিপস্টিকটা লাস্টে পরাবো, তারপর ভাবলাম না সব কিছু শেষ করে দিই। আর তারই মাঝে বৌমনি চলে এলো দিদিভাইকে আলতা পরাবে, ওখানে তো আমি মন দিয়ে লিপস্টিকটা পরিয়ে নিলাম। আর তারপর আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ নাহলে ব্লগটা প্রচুর লম্বা হয়ে যাচ্ছিল। আর সাজাতে তো তোমরা আমাকে অনেকবারই দেখেছো। পুরো সাজটা হয়ে যাওয়ার পর দিদিভাইয়ের ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আমি সব কিছু খুব তাকবাক করে করেছি। তারপর সময় ছিল দিদিভাইয়ের গয়না পরার। এখানে ছদ্দি ভাই আমাকে অনেক সাহায্য করেছে, দিশুও অনেক সাহায্য করেছে গয়নাকাঠি সব কিছু ঠিকঠাকভাবে পরানোর জন্য। তারপর না আমি দিনের বেলা বলে একদম হালকা করে একটা কলকা করে দিয়েছিলাম দিদিভাইয়ের টিপের চারিপাশে, কিন্তু দেখতে মুখটা ভীষণ মিষ্টি লাগছিল গো। এখানে তো আমরা দুজনে মিলে লেগে পড়েছিলাম ওর মাংটিকাটা কি বলে এটাকে টায়রা টিকলিটা পরানোর জন্য। তো আমরা এখানে হাসাহাসি করছিলাম বিশাল। কেউ বলবে বলো আজকে ওর বিদায়। যাই হোক, মন খারাপ তো সবারই ভেতর ভেতর একটু একটু ছিল। আর এই দেখো ফাইনালি মুকুটটা পরার পর দিদিভাইকে কতটা মিষ্টি দেখতে লাগছে, যদিও খুব হালকা একদম হালকা মেকআপ করা হয়েছে, আর হেয়ারস্টাইলটা তো কিছু করাই হয়নি। তো তারপর আমরা চলে এলাম তত্ত্বের রুমটাতে, যে রুমে আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম। সেই রুমে এসে একটু মিরর সেলফি নিচ্ছিলাম আমি আর ফুটু মিলে। আর দাঁড়াও তোমাদের দিদিভাইকে দেখায় কে কী করছে না করছে। এখানে ছদ্দি ভাই ছিল, দিশা ছিল, বাড়ির প্রত্যেকটা মেম্বার ছিল। যাই হোক, এখানে একটু সবাই শক হয়ে গেছিলো, জানি না কেন কি কথা বলছিল তাও জানি না। তারপর রান্নাঘরে গিয়ে দেখি দাদাভাই রান্নাবান্না করছে, মানে তখন চিংড়ি মাছের মালাইকারি করছিল দাদাভাই। সেটা তো আমি পরে জানতে পারি, সেই মুহূর্তে আমি জানতাম না কি রান্না করছে। যাই হোক, এখানে কিন্তু দাদাভাই প্রচুর কিছু রান্না করেছিল, তোমাদের সবটা আস্তে আস্তে দেখাচ্ছি। আর তারপর ফাইনালি বললাম যে তুই ভালো করে বস, ওটা একটা সুন্দর ছবি টবি তুলে এখানে দাদাও চলে আসে আশীর্বাদের সময় চলে এসেছিলো যার জন্য। তো এখানে দাদা আর দিদি পাশাপাশি খুব সুন্দরভাবে বসে যায়। প্রথমেই আশীর্বাদ করেছিলেন বাড়ির সব থেকে বড় মেম্বার, সেটা হচ্ছে আমার মেজ জেঠু। আর মেজ জেঠু আশীর্বাদ দিয়ে দিদিভাইদের আশীর্বাদের পর্ব শুরু হয়। আমি এক এক করে সবাইকে দেখিয়েছি, কিন্তু লাস্টের দিকে না আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ এই একই আশীর্বাদ তোমরাও দেখতে বোর হয়ে যাবে, বাট আমার কাছে মেমোরিটা রাখা খুব প্রয়োজন, তাই আমি কাউকে বাদ দিইনি, সবাইকে দেখিয়েছি। তোমরা যারা আমার পুরনো ভ্লগ দেখেছো, প্রথম থেকে আমাকে দেখো, তারা তো জানোই যে আমার জেঠুর অ্যাক্সিডেন্টের জন্য পাটা ভেঙে যায়, যার জন্য জেঠুই একমাত্র চেয়ারে বসে আশীর্বাদ করেছিল। আর এটা হলো আমার গুড়গুড়ি মাইলি, হয়তো নামটা খুব উইয়ার্ড লাগছে শুনতে, কিন্তু উনি হলেন দোলন দিদির বাপি। সবাই প্রচুর আশীর্বাদ করেছে মন ভরে, আর তার সাথে ওরা পেয়েছে প্রচুর মানি। আমরা তো বয়সে ছোট, আমরা তো মানে আশীর্বাদ করতে পারবো না, কিন্তু আমরা তো আশীর্বাদ নিতে পারবো। এখানে বৌমনি যেহেতু বয়সে ছোট, বৌমনি তো আশীর্বাদ করতে পারবে না, সেই জন্য বৌমনি গলায় দুজনের মালা পরিয়ে দিচ্ছিল, মানে এটাও খুব ফানি ওয়েতে হয়েছিল। তারপর আমি আমার বোনু ডিসাইড করলাম সবাই আশীর্বাদ করছে, আমরা আশীর্বাদ নিতে যাব। তো আমরা একদম শটাঙ্গি দুজনে মিলে দুজনের পায়ে পড়ে গেছিলাম যে ঠিক আছে এবার আমরা আশীর্বাদ নিচ্ছি, এবার তোমরা আমাদেরকে টাকা দাও। যাই হোক, এখানে হাত পেতে বসেছিলাম পুরোপুরিভাবে। তো দাদা এখানে 500 টাকা দিয়ে দিয়েছিল, দিদিভাই 500 টাকা দিয়ে দিয়েছিল। তো এখানে কনফিউজিং চলছে যে দাদা বলছে আমার থেকেও নিতে হবে, দিদিভাই বলছে আমার থেকেও নিতে হবে। তো আমরা ভাবলাম এত কনফিউশন বাড়িয়ে লাভ নেই, দুজন মিলে যখন উঠে যাচ্ছি তখন দিদিভাই আবার টাকা দিল। তো এখান থেকে দাদা দিদির থেকে আমরা দুজনে পুরোপুরি 2000 টাকা নিয়েছিলাম, কারণ সব থেকে ছোট বোন ছিলাম আমরা দুজনই, আর আমাদের দুজনের মধ্যে তো ছোট বড় কেউই নেই, কারণ আমাদের দুজনের বয়স সব কিছু সেম। লাস্টে কিন্তু পিসিমা আশীর্বাদ করছিলেন, কারণ পিসিমা তো সিঁড়ি দিয়ে ওপরে যেতে পারবেন না, সেই জন্য। তারপর কিছু রিচুয়ালস বাকি ছিল, তো সেইগুলোই এখানে হচ্ছিল, তাই তোমাদের ফাস্ট ফরওয়ার্ড করে এখন একটু দেখাচ্ছি। তারপর ছিল কনকাঞ্জলির পালা। তো এখানে দিদিভাই কনকাঞ্জলি দেওয়ার পর মা সেটাকে আর দেখবে না, মা তো মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে হবে, মানে দিদিভাইদের যাওয়াটা আর দেখতে নেই, সেই জন্য মা চলে গেল ভেতরে। তারপর হয়েছিল জুতো চুরির ব্যাপার স্যাপার, মানে আমরা জুতোটাকে লুকিয়ে রেখেছিলাম দাদার অবভিয়াসলি, কারণ আমাদেরকে দাদা বলেছিল যদি জুতো ফেরত দাও তাহলে JW ম্যারিয়েটে ট্রিট দেবে আমাদের সবাইকে। সেই জন্য এখানে সেই নিয়েই রফতারফতি হচ্ছিল যে কবে কিভাবে দেওয়া হবে, সেই জন্য এই প্রুফটা আমি রেখে দিয়েছি। ভোটের পরে একদম যে কোনো রবিবার JW, তাই তো মাথায় থাকে যেন ভাইরাল করে দেবো না হলে পেছোস না বাবা, ঠিক আছে
এবার দুগ্গা দুগ্গা করে চলো জুতো নিয়ে আসো। জুতো কোথায় রে? মুখের সামনে জুতো রেখে দিয়েছিলাম, তোরা খুঁজতেও পারলি না। যাই হোক, জুতোটা তো খুব সামনেই লুকিয়েছিলাম, যদিও জুতো দিয়ে দেওয়া হয়েছিল। তারপর দিদিভাই আর দাদা গেছিল আমাদের বাড়ির কাছে যে ঠাকুর মন্দির আছে, কালী ঠাকুরের মন্দির, সেই মন্দিরে নমস্কার করতে। আমাদের এই পাড়ায় অন্তত যে সমস্ত বিয়ে হয় সবাই কিন্তু এই মন্দিরে একবার করে নমস্কার করতে আসেন। যাই হোক, তারপর ছিল সেই সময় যে সময় দিদিভাইয়ের এবার চলে যাওয়ার পালা। আর আমরা তখন একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম সত্যি কথা বলতে। তার আগে অবধি সব কিছু চিল ছিল, মানে দিদিভাইও একটু কাঁদেনি, আমরাও কিছু কাঁদিনি। এরপরেও কিন্তু গাড়িতে ওঠার পরেও কিন্তু অনেক রকম নিয়ম থাকে। এখানে ফুলমা সেটাই দিদিভাইকে বুঝিয়ে দিচ্ছিল। আমি সত্যি কথা বলতে ডিটেলসে জানি না, তাই আমি ভুলভাল নিয়ম বলে মানে বলতেই চাই না। তো এখানে তোমরা যারা জানে থাকো তারা জানো। তারপর দিদিভাইয়ের বাবা এসে, মানে আমার জেঠু এসে খুব সুন্দর করে দুজনের হাতটা ধরে দিল। এই টাইমে দিদিভাই খুব কেঁদে ফেলেছিল, আর এইটা দেখে তো আমিও থাকতে পারিনি। মানে সবটা ঠিকঠাক গেছিলো, দিদিভাই কিন্তু একটুও কাঁদেনি, অনেক স্ট্রং ছিল। বাট এই টাইমটাতে তো সব মেয়েদের পক্ষে খুব কষ্টকর, তাই না? আমার নিজেরই দেখে মানে আমিই কেঁদে ফেলেছি, সেখানে দিদিভাই তো নিজে চলে যাচ্ছে সবাইকে ছেড়ে। যাই হোক, তারপর অনেক কান্নাকাটি করে ঘরে চলে এলাম। ঘরে চলে এসে গরম গরম ভাত খেতে বসে গেলাম, কারণ তারপর আমি আর রিশু যাবো, রিশুর বাড়িতে একটু কাজ ছিল। তো এখানে আজকের মেনুতে ছিল গরম গরম ভাত, তার সাথে ছিল ডাল, আলু ভাজা, মাছ ভাজা, আর তার সাথে ছিল আমার ফেভারিট আইটেম চিংড়ি মাছ। বাপ রে বাপ, দিদিভাইয়ের বিয়েতে আমি যত চিংড়ি মাছ খেয়েছি, মানে বউ ভাত বিয়ে সব মিলিয়ে, মানে সত্যি বলছি আমার আর মানে চিংড়ি মাছের প্রতি এখন 1 মাস কোনো ভালোবাসা আসবে না। যাই হোক, এখানে আমি আর রিশা বিধ্বস্ত মুড়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি, মানে রিশুর বাড়ি যাওয়ার জন্য। আর সন্ধ্যেবেলা সৌমদ্যুতি মানে আমার ভাই নিয়ে গেছিল বাক্সারের ওখানে একটা ফুচকার দোকানে, যেখানে খুব ফেমাস ফুচকা পাওয়া যায়। তোমরা যদি কেউ বাক্সারা থেকে আমার ভিডিও দেখে থাকো অবশ্যই যেন তোমরা এই ফুচকাটা ট্রাই করেছো কিনা। বিশ্বাস করো, ফুচকাটা জাস্ট অসাম খেতে ছিল। রাত্রেবেলা ফুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরে পড়েছিলাম, কিন্তু ডিনার তো করতেই হবে। আর আমার সাথে পুটুরানির কখনোই গল্প শেষ হতে থাকে না, আমরা দুজনে সারাক্ষণ গসিপ করতে থাকি। আর তার সাথে ছিল ছদ্দি ভাই, তার সাথে ছিল বনু। তারপর এখানে আমি আর পুটু খুব সুন্দর একটা ভিডিও করছিলাম, কেন করছিলাম নিজেও জানি না। রাতের মেনু কিন্তু ভীষণ সিম্পল ছিল, ভীষণ। রুটি ছিল, তার সাথে ছিল মাটন লিভারের একটা কিমা টাইপের। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু। দেখা হচ্ছে রিসেপশনের ব্লগে। টাটা, বাই।